কি ব্যাপার আপনি হুট করে বাড়িতে পেলেন, কাউরে কিছু কইলেন না, জিগাইলেন না? চাকরিটা ছাইড়া দিয়েছি বউ। এটা আপনি কি কইলেন আব্বা? আপনি চাকরি ছাইড়া দিচ্ছেন মানে? এমনিতে আমি কয়দিন আগে বিদেশ থেকে ধরা খেয়ে আসছি, আমার হাতে কোনো কাম কাজ নাই। আপনি যে চাকরি ছাইড়া দিয়ে আসছেন, এখন এই সংসার চলবে কেমনে? আমি বুঝতে পারছি তো, শ্বশুরবাড়িতে টাকাই না একটা মুদি দোকান দিছি না, এই মুদি দোকানের উপর সবার নজর পড়ছে। সেই জন্য তো বড় ভাই চাকরি ছেড়ে বিদেশ থেকে আইসা পড়ছে, আর আজকে চলে আইছেন আপনি, যাতে 14 গোষ্ঠী আমার ঘাড়ের উপর পয়সা খাইতে পারে। চুপ কর তোরা। তোর বাপে যে এমনি এমনি চাকরি ছাড়ে নাই, এইটা আমি ভালো করেই বুঝি। তোর বাপে সামান্য একটা কারখানায় দারোয়ানের চাকরি করে। আচ্ছা, আপনি চাকরিটা ছাড়লেন কে? শরীরটা দিন দিন দুর্বল হয়ে আসতেছে, আর বেশিরভাগ ডিউটি পরে রাত্রেবেলায়। আমি রাত্রেবেলায় অর্গময়া আর ডিউটি করতে পারবো না, হাত পা ভাঙ্গে আসে। সেই জন্যই আমি চাকরিটা ছাইড়া দিয়েছি। চাকরি তো আপনি জানেন নাই আব্বা, আপনারাই বের করে দিছে। দিন রাত 24 ঘন্টা ঘুমাইলে চাকরি থাকে? আচ্ছা, চাকরিটা ছাড়ার আগে একবারও ভাবেন নাই যে আপনার সংসারটা চলবো কেমনে? সারাটা জীবন আমি এই সংসারটা টাইনে আইছি, তগো খাওয়াইছি, পড়াইছি। এখন তোরা বড় হইছস, এখনো কি আমার দারোয়ানি চাকরি করতে হইব? এই বুইরা দুইটা বাপ মারে তোরা কামাই করে খাওয়াইতে পারবি না? এই আমরা না হয় দুইজন এক সপ্তাহ ওর ঘরে খাইমু, আর এক সপ্তাহ কামালের ঘরে খাইমু। আপনারা দুইজন থাকলে তো কোনো কথা ছিল না। আপনাদের যে একটা মাই আছে, সেটা কি আপনারা ভুলে গেছেন? তারে কি খাওয়াইব শুনি? আমার বাপের বাড়ি থেকে মাত্র কিছু টাকা আইনা ওনারে দিছি, উনি মাত্র ব্যবসা শুরু করছে। এখন আমরা বাড়তি খরচ চালাইতে পারবো না। তাছাড়া ভাইজান তো আছে, ভাইজান বিদেশ থেকে আসছে, তারে বলেন আপনাদেরকে খাওয়াইতে। হ, আমার জামাই তো বিদেশ থেকে কোটি কোটি টাকা কামাই করে আনছে। হ্যাঁ, তো নিজেই বিদেশ গিয়া ধরা খাইয়া জেল খাইতে আইছে, আমারই খাওয়ান খরচ দিতে পারে না। বাপ মায়েরা কেমনে খাওয়াইবো? রোকসানা ঠিকই বলছে, এখন আপনা করে আমার খাওয়ানো সম্ভব না। কামাল, তুই কয়টা দিন আব্বা আমারে খাওয়া, আমি একটা কাম কাজের ব্যবস্থা করে লই, তারপর আমিও খাওয়া মনে। আমি তো খাওয়ামু, ঠেকাটা আমার পড়ছে না। ওই যে বলছি না, আমার দোকানের উপর সবার নজর পড়ছে। চাকরি ছাইড়া দিয়েছেন আব্বা, খুব ভালো কাজ করছেন। এবার বাড়িতে পায়ের উপর পা তুললা আরাম করেন। চুপ কর তোরা, নিমক হারামের দল। সারাটা জীবন যেই লোকটা তোকে খাওয়াইলো, পড়াইলো, বড় করলো, আজকে সেই লোকটাই তোর কাছে বোঝা হয়ে গেছে। লাগবো না তোকে খাওয়ান দাওয়ান। আমার স্বামীরে আমি খাওয়ামু, দরকার হইলে ভিক্ষা করে খাওয়ামু, তারপরে তোকে ঘরে খামু না। তুমি আমার সাথে আর একটা কথা বলবো না। তুমি যাও তো এখানে। টেনশন করতেছো কেন? যাদের কথা মতো চলো, তাদের সাথে যা চলো। আচ্ছা, তুমি এত টেনশন করতেছো কেন? আমি তো আব্বা আমারে বলে দিছি যে খাওয়াইতে পারবো না। তোমার মতো বোকা লোক কিভাবে বুঝবে যে আমি কেন টেনশনটা করতেছি? তোমার আব্বা যে চাকরি বাকরি ছাইড়া বাড়িতে এসে পড়লো, তুমি জানো এখন সে বাড়িতে বসে কি করবে? কি করব? তোমাদের যে জায়গা জমিগুলো আছে না, সব এখন বিক্রি করবে। এই, তুমি তো ঠিকই বলছো। এখন তাহলে কি করব? কি করবে এখনো বুঝতে পারতেছো না? তাড়াতাড়ি তোমার আব্বারে যা বলো তোমাদের সম্পত্তিগুলো এখনই ভাগাভাগি করে দিতে, নয়তো সব বিক্রি করে শেষ করে ফেলবে। তোমার আর আমার তখন রাস্তায় থাকা ছাড়া উপায় থাকবে না। আরে না না, এটা তো হইতে দেওয়া যাবে না। যেভাবে হোক আব্বার কাছ থেকে সম্পত্তি ভাগ করে নিতে হইব। কিন্তু আব্বা আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলাম, আব্বা কি সম্পত্তি ভাগ করে দিব আমারে? আরে দিবে দিবে, তার জন্য আমাদের একটু মাথা খাটায় কাজ করতে হবে। আচ্ছা, কি করতে হইব বউ? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। শোনো, আমরা আব্বা আমাকে কয়েকদিন আমাদের ঘরে খাওয়াবো, তাহলে তাদের আমাদের উপর কোনো রাগ থাকবে না। আর সেই সুযোগে আমরা দলিলে একটা টিপসই নিয়ে নিব, তারপর পুরো সম্পত্তি তোমার। ভাইজানকে কোনো ভাগই দিতে হবে না। আরে কি বলো, সব সম্পত্তি যদি আমার নামে লেখা দেয়, ভাইজানকে মেনে নিব, তুলকালাম বাদাই দিব না? আরে ধুর, তুমি তো ভয় পাইতেছো কিসের জন্য? তখন তুমি গ্রামের 10 জন কারো রাইখা বলবা তোমার বাপ তোমার সব সম্পত্তি লেখা দিচ্ছে, তখন তোমার ভাই কিছুই করতে পারবে না, কারণ দলিল তখন আমাদের কাছে। আরে বউ, তোমার মাথায় যে এত বুদ্ধি, এটা তো মনে করো আমি বুঝতেই পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আব্বা আমার গিয়ে বলে আসি আজকে দুপুরবেলা যাতে আমাদের ঘরে খায়। হ্যাঁ, খবরদার, এই ব্যাপারে তুমি আমার সাথে কোনো কথা বলবা না। তোমার বাপ মায়ের আমি জীবনে রান্না করে খাওয়াইতে পারবো না। আরে তুমি বুঝতে পারতেছো না, কামাল আব্বা আমারে দুপুর বেলা খাইবো, আর আমি যদি রাতের বেলা আব্বা আমারে না খাওয়াই, বিষয়টা খারাপ দেখা যায় না? কিসের খারাপ দেখা যায়? বিদেশ যাওয়ার সময় যে তোমার বাপের কাছে টাকা চাইছিলা, দিছিল? হাতে পায়ে ধরে বলছিল আব্বা জমি বিক্রি করে আমার টাকা দেন, বিদেশ যাওয়া ফেরত দেয়া দিব। দেয় নাই তো। কিন্তু তোমার বাপ কি কইছে? লাগলে আমি মইরা যামু, কিন্তু জমি বিক্রি করে টাকা দিব না। আমার মনে হয় কি জানো রোকসানা, আব্বার শরীরটা সত্যিই খারাপ। আরে বাদ দাও তো, এগুলো তোমার বাপের ঢং। ঢং না মা, দাদার শরীরটা আসলেই খারাপ। তুমি কেমন মানুষ, দাদা দাদুকে খাইতে দাও না? আমিও বড় হইনি।
তোমাকেও খাইতে দিব না। আচ্ছা আপনি কেমন মানুষ কোন তো? ঘরে যে একটা বিয়ার লাখ মাই আছে হেই হুশ আছে আপনার? হ্যাঁ, তার বিয়াটা দেওয়ানোর পরেই না হয় আপনি চাকরিটা ছাড়তেন। কি হলো, চুপ করে রয়েছেন কেন? কথা কন না কে? বউ, আমি চাকরি ছাইরা বাড়িতে চলে আইছি, সেই জন্য বাড়ির সবাই তোমরা চিল্লাচিল্লি করতেছ। হ্যাঁ, আমার যে শরীরের কি অবস্থা সেটা একবার জিজ্ঞাসা করে দেখছো আমি কেমন আছি? এক সপ্তাহ পর্যন্ত আমি বাড়িতে ফোন করি না। কেন ফোন করি না, কিসের জন্য ফোন করি না, সেটা একবার কি জানতে চাইছো? আব্বা, আপনার কি হয়েছিল? আমিও তো আপনার অনেকবার ফোন দিছি, আপনি ফোন ধরেন নাই। মারে, আমার নাইট ডিউটি ছিল। আমি ডিউটি করতে করতে হঠাৎ আমার মাথা ঘুরে পড়ে যায়। এরপর কারখানার লোকজন হাসপাতালে নিয়ে ভর্তি করে। আমি এক সপ্তাহ হাসপাতালে ছিলাম। কাল রাইতে আমার জ্ঞান ফিরছে। ডাক্তার আমারে কইল আমি নাকি হার্ট অ্যাটাক করছি। ডাক্তারে কইল আপনি রাত জায়গা আর কাজ করবেন না, বিশ্রাম নিতে বলছে, ভালো মন্দ খাইতে বলছে। আর কোনো চিন্তা ভাবনা টেনশন আমি করতে পারুম না। সেই জন্য আমি চাকরি ছাইরা বাড়িতে আইছি। আমার শরীরটা ভালো লাগতেছে না রে মা। আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আব্বা, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এমন কথা কইেন না। দরকার লাগলে আমি জীবনও বিয়া হবো না, আমি সারা জীবন কুমারী থেকে যাব। ও কামাল, বাবা কামাল, ও বাপ ঘুমায় গেছ? আব্বা, মা, তোমরা এখনো ঘুমাও নাই? ও বাজান, না খেয়ে রাইতে বেলা কেমনি ঘুমাই কো? এখনো খাও নাই কেন তোমরা? তোরা তো আমাকে কেউ খাওয়ানোর লেগে ডাকলি না। ও বউ, আমাকে সেটা খাইতে দাও, মেলা রাইত হইছে, খুব খিদা লাগছে তোমার শ্বশুরে। আম্মা, আপনি যেভাবে কথা বলতেছেন মনে হইতেছে আমি আপনার জন্য ভাত রান্না করে বসে আছি। দুপুরবেলা তো আপনারা আমাকে ঘরে খাইছেন, এখন রাতের বেলা বড় ভাইকে ঘরে গিয়ে খান। ও বউ, কালকে না হয় জামালের ঘরে খামো, দুপুর বেলা যখন তোমরা খাওয়াইছো, রাতটা না হয় তোমরাই খাওয়াও। আমাকে ঘরে কোনো ভাত তরকারি নেই, যা ছিল আপনার পোলার আমি খাই ফেলছি। কি খাও? কিছুই নাই? আপনি আমার কথা বিশ্বাস না করলে ঘরের ভিতর হাড়ি পাতিল আছে, যা দেখেন কোনো কিছু আছে নাকি। না, কারো ঘরে গিয়ে হাড়ি পাতিল দেখা লাগবো না। চলো জামালের ঘরে গিয়ে দেখি। সোনিয়া, হাড়ির মধ্যে তো খাবার ছিল, যেগুলো ছিল আব্বা আমার তো হইতো। আই তুমি চুপ করো, তুমি জানো না আমার রাত্রেবেলা খিদা লাগে। এখন যদি তা করে সবকিছু দিয়ে দিই, আমি রাত্রেবেলা কি খাবো? চলো ঘরে যাও, সবসময় বেশি কথা কয় লোকটা। ও জামাল, বাবা জামাল, ও বৌমা, কি ব্যাপার মা, আব্বা, এত রাইতে ডাকাডাকি করতেছো? কিছু বলবা? ও বাবা, আমরা এই দুপুরবেলা কামালের ঘরে কয়টা ভাত খাইছিলাম, এরপর থেকে সারাদিন না খাওয়া। বউরে কনা কয়টা ভাত দিতে খিদায় যে পেটে চুচু করতেছি। মা, আমি তো তোমার ঘরে আগেই কইছি আমি তোমাকে দুজনকে খাওয়াইতে পারবো না। তোমরা তো ভালো করে জানো যে আমি বেকার, আমার কাম কাজ নাই। তোমরা কামালের ঘরে গিয়ে খাও। ও বাপ, কামালের ঘরে গেছিলাম, ওরা যা রান্না বাড়া করছে সেগুলো ওরা খায়া ফেলাইছে, এর লিগে তো তবে ঘরে আইছি। মা, এখন কয়টা বাজে দেখছেন? আমরা কি না খাইয়া বসে রইছি? আমরাও তো খাইয়া ফেলাইছি, আমাদের ঘরে খাওয়ানোর কিচ্ছু নেই। ও বউ, আমার খাওয়ান লাগবো না, তাইলে আর আমি খাও না। তুমি তোমার শ্বশুরে চারটা খাওয়ান দাও, হ্যাঁ রাইতে করে না খেয়ে ঘুমাইলে শরীর আরো খারাপ করবে। আপনি কি কানে কম শোনেন? কইলাম না ঘরে খাওয়ানোর কিছু নেই, থাকলে তো দিতামই। মা, তুমি মিথ্যা কথা বলছো কেন? পাতিলে তো ভাতও আছে, তরকারিও আছে। এই, রাতের বেলা যে তোমার খিদা লাগে এটা কি ভুলে গেছো? রাতে যখন ক্ষুধা লাগবে তখন কি খাবা? যেটুকুন খাবার আছে এটা তো তোমার জন্য রাখছি। মা, আমি আজকে রাতে কিছুই খাবো না, তুমি দাদা দাদিকে খাবার দাও। চুপ, একদম বেশি কথা বলবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। মা,
ঘরে যদি মুড়ি ছানাচুর থাকে আপাতত রাতের বেলায় তাই খেয়া থাকবো। আচ্ছা, আগামীকাল সকালে না হয় তোমরা আমার ঘরে খেও। এই চল, আয় বাবা আয়। যেই পোলাপানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা, তাদের খাওন পরানের কথা চিন্তা কইরা ঢাকা শহরে গিয়া দারোয়ানির চাকরি করতে করতে সারাটা জীবন কাটায় দিলাম। কত রাত যে আমি ঘুমাই নাই সেটা আমি একমাত্র জানি। রোদ ঝড় তুফান বৃষ্টি মাথায় লইয়া তারপর আমি ডিউটি করতাম। বৃষ্টিতে ভিজা অনেক সময় জ্বর আনতাম, তাও আমি ডিউটি করতাম, কারণ ডিউটি না করলে বেতন কাইটা দিব, আর বেতন কাইটা দিলে আমি আমার পোলাপান রে কি খাওয়ামু। আর এত কষ্ট কইরা যেই পোলাপান রে লালন পালন কইরা মানুষ করছি, সেই ছেলেদের ঘরে গিয়া আমরা দুইজনে 4টা ভাত পাইলাম না। হায়রে নিষ্ঠুর। আপনি মন খারাপ করেন না, আমরা যে রাইতে অগো করে খামু এটা তো গো আগে কই নাই। জুলেখা, তোমার কি মনে হয় হগো পাতিলে ভাত নাই? ভাত আছে, কিন্তু তোমারে আর আমারে ওরা খাইতে দিব না। তুমি কেন বুঝো না? এখন তুমি আর আমি ওদের 2 ভাইয়ের কাছে একটা বোঝা। ওরা তো আমাকে সন্তান, আপনি ওকে অভিশাপ দিয়েন না। ও, আমি সারাটা জীবন ঢাকা শহরে কাটাই দিলাম, তোমারে আমি বেশি সময় দিতে পারি নাই, তোমার কোনো দিন চাওয়া পাওয়া আমি পূরণ করতে পারি না। তুমি আমার মাফ করে দিও। আপনি এইসব কথা কইতেছেন কে হঠাৎ করে? আমি জানি না আমার কেন যেন দুনিয়া ঠান্ডার হয়ে আসতেছে, বুকের মধ্যে যেন কেন আসলে উঠতেছে। আব্বা এই না বুড়িটা খায়। মুড়ি কই পেলি? আব্বা, আমি আগে থেকেই জানতাম 2 ভাইয়ের মধ্যে কেউ তোমাকে খাইতে দিব না, এজন্য সালমাকে বাইতে গেছিলাম ভাত আনতে। ওরাও খাওয়া ফেলাইছে, ভাত নাই, মুড়ি ছিল, মুড়ি দিয়া দিছে। কি হলো আব্বা, খাইবেন না? এই নে, তুই আর তোর মায় খায় রেস, আমি ঘুমাইতে গেলাম। কই গো, আজান পড়তাছে, নামাজ পড়বেন না? কই ওঠেন না? এই যে শুনছেন? ও মনি, মনি, ও মা, তাড়াতাড়ি ওঠ। তোর বাপের কোনো সারা শব্দ নাই। ও মা, ও মা, তাড়াতাড়ি আয় মা। শুনছেন? আব্বা, 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 এই আরে উঠো না। আর এত সকাল সকাল ডাকতেছো কেন? তুমি জানো না আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। আরে উঠতে বলছি, উঠো তো, উঠতে বসো। আরে ঘুমাইলে তো তোমার আর হুঁশ থাকে না, মরার মতো পয়টা ঘুমো। ওইদিকে কি ঘটনা ঘটছে জানো? আরে আবার কি ঘটনা ঘটছে? তোমার আব্বা তো মনে হয় মরে গেছে। কি? আপা মরে গেছে মানে? কখন মরে গেছে? কোন সময়? মনে হয় কালকে রাত্রে। আরে গতকাল রাতে আব্বা আমাদের ঘরে খাইতে চাইছিল, তারে খাওন দেই নাই। আরে আব্বা, না খাইয়ে তুমি মরে গেলা। চুপ করো, এখানে কান্নাকাটি না করে তাতেই তোমার আব্বার লাশের কাছে যাও। তোমার আব্বার হাতে একটা সোনার আংটি ছিল না, দেখছো না? তার কোমরে সবসময় টাকার ব্যাগ থাকে। তাড়াতাড়ি যায় ওই দুটো উদ্ধার করো, নাহলে তোমার বড় ভাই সুযোগ পায় ওই দুটো হাসিল করে নিয়ে যায়। এই তুমি তো ভালো কথা বলছো, বড় ভাই তো সবসময় সুযোগের অপেক্ষা থাকে। আল্লাহ জানে এতক্ষণ মনে হয় টাকার ব্যাগ আর আংটি নিয়ে গেছে। চল তাড়াতাড়ি চল। আব্বা, আব্বা,
কি ব্যাপার বড় ভাই? আব্বার হাতের আংটি আর কোমরের টাকার ব্যাগটা গেল কই? কি কইলি তুই? আব্বার হাতের আংটি আর টাকার ব্যাগ এটা কই আমি কেমনে জানি? আমারে জিজ্ঞাসা কর। খবরদার বড় ভাই, মিথ্যা কথা বলবা না। তুমি আব্বার লাশ নামানোর সময় টাকার ব্যাগ আর হাতের আংটিটা সরাইছো, তাই না? ওয়াল্লাহ রে, আমি এটা কি শুনতাছি? আব্বা মরে গেছে। আব্বার টাকার ব্যাগ আব্বার আংটি আমি কেমনে জানি? মা, মা দেখছো আমারে কি অপমান দিতেছে? তোমার ছোট ছেলে আমারে কি অপমান দিতেছে? বিশ্বাস কর ভাই, আব্বা মরে যাইছে। আব্বার লাশ দেখে আমার বুকের ভিতরটা পুরো বাইকে চুরে যাইতেছে। তা বিশ্বাস কর, আমি এগুলা কিছু জানি না। বিশ্বাস কর ভাই। তাহলে টাকার ব্যাগ আর আংটি গেল কই? তুমি আব্বার হাতের দিকে তাকাই দেখো, আংটি নাই। আমার মনে হইতেছে কি জানোস, আব্বার ঢাকায় আংটিটা বিক্রি করে সেই টাকা দিয়ে বাড়িতে আসছে। খবরদার বড় ভাই, তুমি আমার উল্টাপাল্টা শিখাইও না। আব্বা কালকে দুপুরে আমার ঘরে খাইছে, আমি খুব ভালো করে দেখছি। আব্বার হাতে একটা আংটি আছিল। দেখ, তুই আংটি দেখছস সেটা তুই জানোস, আমারে জিগাবি না। খামাখা এসব বিষয় নিয়ে আমার লগে ঝামেলা করতে আইস না। লাশ নামাইছে উনি, আংটি কি ভূতে নেবে? তুমি ওনারে ভালো করে চেক করে দেখো, আমার মনে হয় আংটি উনিই নিছে। এই একদম ফালতু কথা বলবি না। আমার জামাই কি চোর নাকি যে তার চেক করব? খালি তোমার জামাই রে না, দরকার হলো তোমারে চেক করবো। আমি যতক্ষণ আংটি না পামু কোন শালার এই বাড়ি থেকে বাড়িতে দেবো না, তুলকালাম বাধাই দেবো আমি। কি কইলি তুই? তুই আমারে শালা কইলি? তোর আজকে খবর আছে। তোর আজকে আমি দেখো ভাইজান, আমার চুরির অভ্যাস আছে। ঠিক আছে, আমি যাইতেছি, তবে আংটি আর টাকার ব্যাগ আমি উদ্ধার করে ছাড়মু। আসো। কত বড় সাহস! এই পাঞ্জাবিটা লয়ে বাইরে তো। আর হ্যালো, এলো টাকার ব্যাগ আর এলো আংটি। তুমি এখনই যায় আমার ভিতরে যাই এটা লুকায় রাখো। আর শোনো, কামালের বউ যাতে কোন রূপে টেন না পায়, আমি এই টাকার ব্যাগ আর আংটি সরাইছি, ঠিক আছে? তোমার ভাইজান কইছে যে সে টাকার ব্যাগ আর আংটি নেয় না, তুমি বিশ্বাস করে ফেললা? আব্বা মারা গেছে, আব্বার কোমর থেকে টাকার ব্যাগ আর হাত থেকে আংটি নিয়ে যাবে ভাইজান, এটা আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস নিয়ে তুমিই থাকো। আমি শুনছিলাম বাড়ির বড় ছেলেরা নাকি বোকা হয়। আচ্ছা, তুমি যে ছোট ছেলে, তুমি এমন বোকা হইছো কেন? আচ্ছা তুমি আমার বলো তো, আব্বার লাশের পাশে মা আর মণি ছিল না? যদি ভাইজান লাশের থেকে টাকা আর আংটি নিয়ে যেত, মা আর মণি দেখতো না? তোমার আব্বার লাশ দাফন দেওয়ার আগে তোমার মারে বলো জায়গা জমি সব দলিল তোমার হাতে তুলে দিতে, আর সব জায়গা জমি দুইজনের মধ্যে ভাগ করে দিতে। আর তা না হলে তুমি তোমার বাবার লাশ দাফন করতে দিও না, কারণ একবার তোমার বাবার লাশ দাফন হয়ে গেলে এই জায়গা সম্পত্তির কিছুই তুমি আর পাইবা না। বউ তুমি ঠিক কথা হইছো। আমি এখন গিয়ে মারে কইতেছি, তুমি আইও আমার লগে। মা, আমি মৌলভী সাহেবের খবর দিতে গেলাম। দাঁড়াও, মৌলভী সাহেবের খবর দেওয়ার আগে আমার কিছু কথা আছে। আম্মা, আব্বা যেহেতু মারা গেছে, আগে আমার সম্পত্তি আমারে বুঝাই দাও। মানে তোর সম্পত্তি বুঝাই দিব? মানে আমারে আমার সম্পত্তি বুঝাই দিব মানে বুঝো না? আব্বার যে সম্পত্তি আছে তার অর্ধেক হকদার তো আমি। এই কারণে আমি বলতেছি আমার সম্পত্তি আমার বুঝাই দাও, তারপর আব্বার লাশ দাফন কাফনের ব্যবস্থা হবে। আব্বা মাত্র মারা গেছে, এখনো পর্যন্ত আব্বার লাশই দাফন করি নাই, আর তুই আসছো সম্পত্তির ভাগ নিয়া। তোর সম্পত্তির ভাগ দিতে হইব এক্ষুনি। আরে গ্রামের মানুষ যদি এখন এই সব কথা শুনে আমাকে দুইজনের ঝাড়ু দিয়া পিটাইবো। এখন তো তোমার মুখ দিয়া নীতি কথা বেরোবই, কারণ আব্বা তার সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে না। কি বলতেছিস তুই এসব? আব্বা আমার নামে সব সম্পত্তি লেখা দিছে মানে? কই, আমি তো এসব কিছু জানি না। এখন তো জানবাই না, কালকে রাতে আব্বারে তোমার ঘরে খাওয়াইয়া সম্পত্তি লিখে নিছো না? আব্বার হাতের আংটি, কোমরে টাকার যে ব্যাগ, এগুলো তো তুমি সরাইছো। শোনো ভাই, আমার সাফ সাফ কথা, আমি এই সম্পত্তির ভাগ যতক্ষণ না বুঝা পাবো ততক্ষণ আব্বার লাশের দাফনের ব্যবস্থা আমি করতে দিব না। আল্লাহ রে, এগুলা কি শুনতেছি? এইসব কি মিথ্যা কথা বলতেছিস তুই আমার সম্বন্ধে? কি মিথ্যা অপবাদ দিতেছিস তুই? আমি আব্বার সমস্ত সম্পত্তি লেখা দিছি মানে? আমার তো মনে হয় তুই নিজের নামে সব সম্পত্তি লেখা দিছস। আমার তো এখন তোরাই আমার সন্দেহ হইতেছে। মা, তুমি এক্ষুনি যা দলিল নিয়ে আসো, এক্ষুনি সম্পত্তি ভাগ বাটোয়ারা হইব। হ্যাঁ,
আমিও সম্পত্তির ভাগ চাই এক্ষুনি। আমারে দুর্বল ভাবছো না? কি সবসময় আমারে খোটা দিয়া কথা কবি? খোটা দিয়ে কথা মনে কি কমু? সুযোগ পাইলেও আব্বার কাছে নিয়ে নেওয়ার চেষ্টা করছো না তুমি? আমি করছি, সব প্রমাণ হইব আজকে। এই সম্পত্তি, সব সম্পত্তি ভাগ পেলে দে তোরা, নিয়ে গেলে আমার স্বামীনে ফিরায় দে। তোরা তোরা সবাই আমার স্বামীনে খুন করছস, তবু অবহেলার লেগে আমার স্বামী মইরা গেছে। মরণের আগেও তখন ঘরে গেছিল কয়টা বাতের লেগে, তোরা স্বামী কিছুটা বাতা দিলা দিতে মানুষ চাই। এত কষ্ট করছে, তোরা তারা এত কষ্ট দিছস, অনেক অভিশাপ পুরাইছস তোরা, অনেক অভিশাপ। আর যদি অভিশাপ পুরাইতে না চাস তাহলে এখনই তার দাফন কাফন কর। দাদি তুমি ঠিকই বলেছো, ওরা মানুষ না, ওরা পশু। দাদা মারা গেছে সেটার দিকে ওদের কোনো খেয়াল নেই, ওরা হচ্ছে সম্পত্তির ভাগ নিয়ে। দাদার লাশ আপনাদের দাফন করতে হবে না, আমিই দাফন করব আমার দাদার লাশ। ভাইজান, জমির ভাগ বাটোয়ারা পরে হইব, আগে আব্বার লাশ দাফনের ব্যবস্থা করি। তুমি এক কাজ করো, তুমি মৌলবীর কাছে যাও, আমি খাটিয়াটা নিয়ে আইতেছি। আচ্ছা, এটা কি আফতাব চাচার বাড়ি? জি। আপনি নিশ্চয়ই আফতাব চাচার ছোট ছেলে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার পরিচয় আমি পরে দিচ্ছি, তার আগে আপনি একটু আপনার বড় ভাইকে ডাকুন। বড় ভাই, বড় ভাই দেখে যাও তো কে আইছে, তোমার ডাকতেছে। এদিকে আয়ো, দেখো কে আইছে, তোমার খুঁজতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তাহলে আফতাব চাচার বড় ছেলে, তাই না? যে কিন্তু আপনার তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম আফজাল, আমি একটা বীমা কোম্পানি থেকে এসেছি। আপনাদের জন্য 10 লাখ টাকার একটা চেক আছে। জি? এত টাকার চেক আমাদের জন্য? এটা কার টাকা, কিসের টাকা ভাই? টাকাটা আপনার বাবার। উনি অনেক বছর আগে আমাদের বীমা কোম্পানিতে একটা বীমা করেছিল, যেটা নমিনি ছিলেন আপনারা 2 ভাই। জানেন, আপনার বাবা না ঢাকা শহরে খুব কষ্ট করে চলত, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কখনো অসুখ বিসুখ হলে চিকিৎসাও করাতো না। খুব নিম্নমানের একটা জায়গায় থাকতো, একটা বস্তিতে। তবে এত কিছুর পরেও ভদ্রলোক সবসময় আমাদের কিস্তির টাকাটা সময় মতো দিয়ে দিত। কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হয়, দেখেই বুঝতে পেরেছিলাম শরীরটা খুব খারাপ। আমাকে বলেছিল ওনার যদি কিছু হয়ে যায় তাহলে টাকাটা যাতে আপনাদের 2 ভাইকে আমি বুঝিয়ে দিই। সেই চেকটা দিতে আমি এখানে এসেছি। এই নিন, এই খামের মধ্যে 10 লাখ টাকার চেক আছে। আপনারা যে কোনো ব্যাংক থেকে টাকাটা ক্যাশ করতে পারবেন। আরেকটা কথা, আপনার বাবার শেষ ইচ্ছা ছিল এই টাকাটা যাতে আপনাদের 2 ভাই এবং আপনার বোনের মধ্যে সমান ভাগে ভাগ হয়। আশা করি আপনার বাবার এই শেষ চাওয়াটুকু আপনারা রাখবেন। আসি ভাই, ভালো থাকবেন। আপনি আমাকে মাফ করে দেন আব্বা। আব্বা, 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 আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। আমরা তো বুঝতেই পারি নাই আপনি আমাদেরকে এতটা ভালোবাসতেন। আব্বা, আপনি আমার লাগে এত কিছু করে গেছেন, অথচ আমরা আপনার একবেলা ভাত খাওয়ায় কবরে পাঠাইতে পারলাম না। আব্বা, মাফ করে দেন আমারে। আব্বা, আব্বা, আব্বা,
ভাই আমরা তো আমাদের বাপের জন্য কিছুই করতে পারলাম না, সেবা যত্ন করতে পারলাম না, দোয়া নিতে পারলাম না। আমরা দুই ভাই মিলে আমার মায়ের মাথায় তুলে রাখবো, মায়ের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবো ভাই। ও ভাই, তুই ঠিকই কইছস, আমরা আমার লগে কম খারাপ আচরণ করি নাই। চল আমার কাছে যায় মাপ চাই। হ ভাই চলো মায়ের কাছে গিয়ে মাপ চাই। আব্বা চলো ভাই। কিরে মনি, তুই এই জায়গায় খাড়া আছিস কেন? কই যেতেছেন আপনারা ভাইজান? মায়ের কাছে যাইতেছি ক্ষমা চাওয়ার জন্য। মার কাছে আর মাপ চাওয়ান লাগবো না ভাইজান, মা আপনাকে লোক আর কথা কইব না। কি সব কথাবার্তা বলতেছিস? মা আমাদের সাথে কথা কইব না মানে? মা তো নাই ভাইজান। কি উল্টাপাল্টা কথা কইতেছস? মা নাই মানে? মা কই গেছে? ভাইজান মা আমগো ছাইরা চলে গেছে ভাইজান, মা আব্বার কাছে চলে গেছে ভাইজান, আর আইব না আমগো কাছে। ও বোন, তুই কি শুনাইলি? মা নাই। তোর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেলাম না রে বাবা। ও মা, মা, মা গো।